হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকের ক্লাসে আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। কনজাংশন কাকে বলে, কত প্রকার, কি কেন, কিভাবে, এভরিথিং বিষয় একদম জলের মতো সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটা করার পরে কনজাংশনে তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। সো চলো আমরা ক্লাসটা দেখি। প্রথমে আমরা কনজাংশনের ডেফিনেশনটা জানি যে আসলে কনজাংশনটা কী। আমরা একটু উপরে খেয়াল করি যে শব্দ বা ওয়ার্ড দ্বারা, এখানে বলছে দুই বা ততোধিক শব্দ, কি দুই বা ততোধিক শব্দ, বাক্যাংশ, প্রেস অথবা ক্লজ, মানে ওই শব্দ বা বাক্যাংশ প্রেস অথবা ক্লজকে যুক্ত করে। তো আমি সহজ ভাষায় যদি বলি যে দুই বা ততোধিক শব্দকে যুক্ত করে যে শব্দটা বা যে ওয়ার্ডটা, সেটাই হচ্ছে কনজাংশন। কনজাংশনের কাজ হলো যুক্ত করা, মিলিত করা, দুইটা কথাকে যুক্ত করে একটা ভালো রূপ দেওয়া। ক্লিয়ার? ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে। এখানে বলছে এক্সাম্পলে যে আই নো দ্যাট হি উইল কাম, আমি জানি যে সে আসবে। এই যে আই নো কথাটা বলছে না, এখানে দিয়েছে দ্যাট। এই দ্যাট দ্বারা এই দুইটাকে সংযুক্ত করেছে। কি করেছে? সংযুক্ত করেছে দ্যাট দ্বারা। আই নো দ্যাট হি উইল কাম, আমি জানি যে সে আসবে। সো এইটাই হচ্ছে কি কনজাংশন, মানে এই দ্যাটটা হচ্ছে কনজাংশন। ওকে, আমরা সামনে গিয়ে আরও এটা ভালোভাবে বুঝতে পারবো। সো কনজাংশন মূলত তিন প্রকার। কি আমরা একটু দেখি। একটা হচ্ছে কোঅর্ডিনারি কনজাংশন, দুই নম্বর হচ্ছে সাব অর্ডিনারি কনজাংশন এবং তিন নম্বর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এখন এই প্রত্যেকটি কনজাংশনকে আমরা একদম ভেঙে ভেঙে উদাহরণ সহকারে বুঝবো। সো চলে যাই আমরা প্রথমে কোঅর্ডিনারি কনজাংশনের দিকে। ওকে, এখন আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি কোঅর্ডিনারি কনজাংশনটা কী, মানে এটারও আবার আমাদেরকে ডেফিনিশন বা সংজ্ঞাটা জানতে হবে। সো আমরা জানি, বোর্ডের দিকে খেয়াল করো, বলছে যেই কনজাংশন একই রকম ব্যাকরণগত কাঠামো ও সমান গুরুত্বের, একই রকম, এখানে একটু খেয়াল করবো, একই রকম ব্যাকরণগত কাঠামো এবং সমান গুরুত্বের শব্দ, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনারি কনজাংশন বলে। একে সংক্ষেপে ফ্যান ভয়েস দিয়ে মনে রাখা যায়, যেমন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই শব্দগুলো মানেই হচ্ছে কি কোঅর্ডিনারি কনজাংশন। এই শব্দগুলো যে সেন্টেন্সের মধ্যে থাকবে তোমাকে বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে কোঅর্ডিনারি কনজাংশন। সো এই শব্দগুলো দয়া করে খাতায় নোট করে নাও, কারণ এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। এই জিনিসটা খুব ভালোভাবে বোঝার জন্য আমরা একটু এক্সাম্পল দেখব। ওকে, প্রথমে এক্সাম্পলে দেখো, বলছে রহিম অ্যান্ড করিম ওয়েন্ট টু মার্কেট। রহিম এবং করিম কোথায়? মার্কেটে গিয়েছিল বা বাজারে গিয়েছিল। এই যে অ্যান্ড দ্বারা এই দুটাকে যুক্ত করছে, তাই না? রহিম অ্যান্ড করিম, এই অ্যান্ড দ্বারা যুক্ত করছে না। সো এই অ্যান্ডটাই হচ্ছে কোঅর্ডিনারি কনজাংশন। ক্লিয়ার? ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখব। বলছে আই ট্রাইড মাই বেস্ট বাট আই ফেলড। এই যে বাট দ্বারা এই দুটোকে যুক্ত করছে, বলছে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এই বাট দ্বারা কি করছে? এই দুইটাকে যুক্ত করছে। সো এই বাট হচ্ছে কোঅর্ডিনারি কনজাংশন। ক্লিয়ার? আমরা আরও একটা উদাহরণ দেখি। বলছে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। ভালোভাবে পড়াশোনা করো, আর না হলে তুমি ফেল করবে। এই যে অর কথাটা দ্বারা, এখানে ওয়ার আছে না, এই যে ওয়ার কথাটা আছে না, এই অর দ্বারা এই দুইটাকে কি করছে? সংযুক্ত করছে, যে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, ভালোভাবে পড়াশোনা করো, না হলে তুমি ফেল করবে বা ব্যর্থ হবে। ক্লিয়ার? ওকে, আমরা সামনের দিকে চলে যাব। এবার আমরা চলে আসছি সাব অর্ডিনারি কনজাংশন। সাব অর্ডিনারি কনজাংশনটা কি? এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ জিনিস, কারণ পরীক্ষার খাতায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই সাব অর্ডিনারি কনজাংশন থেকে। সো এইটাকে একটু মনোযোগ দিয়ে দেখো বা বোঝো। সো আমরা প্রতিবারের মতো এর ডেফিনেশনটা জানবো যে সাব অর্ডিনারি কনজাংশনটা আসলে কি। আমরা এখানে একটু খেয়াল করি, যেই কনজাংশন একটি স্বাধীন বাক্য বা বাক্যাংশকে অপর একটি পরাধীন বাক্যাংশের সাথে যুক্ত করে, যে কনজাংশন একটি স্বাধীন বাক্যকে অপর একটি পরাধীন বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে তাকে সাব অর্ডিনারি কনজাংশন বলে। সাধারণত এখানে কি বলছে দেখো, সময়, শর্ত বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। সময় ও শর্ত বোঝাতে এই সাব অর্ডিনারি কনজাংশন ব্যবহৃত হয়। এখন আমরা এই সাব অর্ডিনারি কনজাংশন আসলে কি বা কোনগুলো একটু দেখে নিই। বিকজ, অলদো, সিন্স, ইফ, আনলেস, থট, while,
বিফোর, আফটার, হোয়েন, আনটিল, আবার টিলও হতে পারে এখানে, অ্যাজ, হোয়ার। সো এই শব্দগুলো দয়া করে তোমরা খাতায় একটু নোট করে নাও। এই শব্দগুলো থাকলেই বুঝতে হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনারি কনজাংশন। ক্লিয়ার? সো এইগুলো একটু খাতায় তুলে নাও। সো আমরা এটা ভালোভাবে বোঝার জন্য একটু এক্সাম্পল দেখব। এক্সাম্পল, প্রথম এক্সাম্পলের দিকে আমরা খেয়াল করি। বলছে আই স্টেইড হোম বিকজ ইট ওয়াজ রেনিং। এর মানে কি? আমি বাড়িতে ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। এই যে আই স্টে হোম, বিকজ, বিকজ কথাটা দিয়ে এই দুটাকে যুক্ত করছে। বুঝতে পারছো? আই স্টে হোম, আই স্টেইড হোম, আমি বাড়িতেই ছিলাম, বিকজ কারণ ইট ওয়াজ রেনিং, কারণ বৃষ্টি হচ্ছিল। ওকে, সো এই বিকজটা হচ্ছে কোঅর্ডিনারি কনজাংশন। ক্লিয়ার? আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখব। বলছে আই উইল গো আউট ইফ ইট স্টপস রেনিং। আমি বাইরে যাব যদি বৃষ্টি থামে। এই ইফ দ্বারা এই দুইটাকে যুক্ত করেছে। ওকে, যে আই উইল গো আউট, আমি বাইরে যাব, ইফ, যদি, ইট স্টপ রেইনিং, যদি বৃষ্টি থামে। সো এই ইফ হচ্ছে সাবঅর্ডিনারি কনজাংশন। ক্লিয়ার? ওকে, আমরা আরও একটা আছে সেটা আমরা দেখে ক্লিয়ার হব। এখন আমরা চলে আসছি কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন আসলে কি সেটা আমরা আসলে ডেফিনিশন জেনে বুঝবো। আমরা এদিকে একটু খেয়াল করি। বলছে যেই কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় বা দলবদ্ধভাবে ব্যবহৃত হয়ে একই ধরনের ব্যাকরণগত গুরুত্ব সম্পূর্ণ উপাদানগুলোকে যুক্ত করে। এখানে একটা কথাই বলছে, যেই কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় দলবদ্ধভাবে জোড়ায় জোড়ায় বা দলবদ্ধভাবে ব্যবহৃত হয়ে একই ধরনের ব্যাকরণগত গুরুত্ব সম্পূর্ণ উপাদানগুলোকে যুক্ত করে তাকে কোরিলেটিভ কনজাংশন বলে। এখন কোরিলেটিভ কনজাংশনগুলো আসলে কি? যেমন ইদার, অর, নেইদার, নর, নট অনলি, বাট, অলসো, বোথ। এই শব্দগুলো দয়া করে একটু খাতায় তুলে নাও, কারণ এগুলোই হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। বাক্যের মধ্যে এগুলো থাকলেই বুঝতে হবে এটা কোরিলেটিভ কনজাংশন। এখন আমরা এটা বোঝার জন্য উদাহরণ দেখব। প্রথম উদাহরণে বলছে যে ইদার রহিম অর করিম উইল কাম। এই যে অর কথাটা আছে না, ইদার রহিম অর করিম উইল কাম। 2 নম্বর দেখো, বোথ রহিম অ্যান্ড করিম পাস্ট। এই যে বোথ, দুজনেই, বোথ রহিম অ্যান্ড করিম পাস্ট। 3 নম্বর দেখো, নট অনলি আলী বাট অলসো হাসান ওয়াজ প্রেজেন্ট। শুধু আলী না, হাসানও উপস্থিত ছিল। সো এই যে নট অনলি, এই যে নট অনলি, তারপর বাট অলসো, বাট অলসো। ক্লিয়ার? এইগুলো থাকলে বুঝতে হবে সেটা হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। সো মাই ডিয়ার অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কনজাংশন খুব একটা কঠিন না। আসলে সব কিছুই কঠিন যদি আমি সেটা বুঝতে না পারি, কিন্তু যদি আমরা সেটা বুঝে ফেলি তাহলে আমার কাছে সেটা সহজ, তাই না? পৃথিবীর প্রত্যেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত না সেটা আমি বুঝতে পেরেছি ততক্ষণ পর্যন্ত সেটা আমার কাছে কঠিন মনে হবে, এটা স্বাভাবিক। কিন্তু বুঝতে পারলেই নর্মাল। সো যদি তোমরা ক্লাসটা বুঝে থাকো আলহামদুলিল্লাহ, আর যদি মনে হয় না কোথাও একটু প্রবলেম হয়েছে, রিপিট করে দেখো কোথায় কি বললাম, কোনটা নোট করতে বললাম, নোট করে করে মিলাই দেখো, তাহলে তোমার এটা বুঝতে গিয়ে আর অসুবিধা হবে না। কিন্তু তুমি যদি মনে করো যে একবার ক্লাসটা দেখলাম, আমি তো বুঝলাম, এটা সহজ মনে হলো, না, লাভ নাই। এখন বুঝেছো, 1 ঘন্টা পর ভুলে যেতে পারো। সো খাতায় লিখে চর্চা করো, তাহলে হয়তো বা তুমি ভুলবে না, তোমার মনে থাকবে।